প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছি। আজ আমি আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য এই বিষয়টি নিয়ে। তোমরা যারা স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই পাঠ তাদের জন্য। আজ যে শিরোনামের উপর আমি আলোচনা করব তা হলো বাণিজ্য ও বিনিয়োগ নীতি। তোমাদের সঙ্গে আছি আমি, সানি বিশ্বাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ইস্পাহানি কলেজ। আজকের পাঠের যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রচলিত বাণিজ্য ও বিনিয়োগের নীতিগুলি কিভাবে দেশীয় নীতির অংশ হয়ে উঠেছে তা দেখা, বাণিজ্য ও বিনিয়োগের নীতিগুলির প্রতি প্রচলিত মনোভাব কিভাবে পরিবর্তিত হচ্ছে তা পরীক্ষা করা, নীতি নির্ধারকদের উপর বাণিজ্য ও বিনিয়োগের বৈশ্বিক যোগাযোগের প্রভাব কেমন তা অনুধাবন করা, দেশসমূহের মধ্যে কার্যকর বৈশ্বিক বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে নিবিড় সুসম্পর্ককে কেন গুরুত্ব দিতে হবে তা অনুধাবন করা। বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালার যৌক্তিকতা এবং লক্ষ্যসমূহ। সরকারি নীতিগুলি জাতীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, পরিচালনা এবং সুরক্ষার জন্য তৈরি করা হয়। এই নীতিগুলি একটি দেশের সার্বভৌমত্বের ফসল, যা একটি সরকারকে দেশের এবং তার নাগরিকদের পরিবেশ গঠনের অধিকার দিয়ে থাকে। নাগরিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নত করা এবং পূর্ণ কর্মসংস্থান অর্জন বেশিরভাগ সরকারের অভ্যন্তরীণ নীতির মূল লক্ষ্য। এই নীতিগুলি পরোক্ষভাবে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগকে প্রভাবিত করে। একটি দেশ অন্যান্য দেশ থেকে প্রযুক্তি স্থানান্তর বা বিদেশি শিল্পকে বাদ দিয়ে দেশীয় শিশু শিল্প সংরক্ষণ করার চেষ্টা করতে পারে। সরকারি আধিকারিকরা বা কর্মকর্তারা নাগরিকদের সুরক্ষার জন্য আমদানিতে নিয়মনীতি ও বিধিনিষেধ আরোপ করতে পারে। দেশসমূহ পররাষ্ট্রনীতি দেশীয় স্বার্থকে সামনে রেখে তৈরি করে, যেন বিদেশে দেশীয় প্রভাব বৃদ্ধি পায়। একটি দেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হল জাতীয় সুরক্ষা নিশ্চিত করা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করে। এর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা বা আইটিও, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ নামক একটি চুক্তি এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর মতো প্রতিষ্ঠানসমূহ রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা 1948 সালে আইটিও বা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন 53টি দেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক বাণিজ্যিক নীতি সীমাবদ্ধ ব্যবসায়িক অনুশীলন, পণ্য চুক্তি, কর্মসংস্থান ও পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগে সহায়তা ছিল এর উদ্দেশ্য। এটি জাতিসংঘের নতুন সংস্থার জন্য একটি সংবিধান তৈরি করেছিল, তবে এর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার অভাবে আইটিও কখনো বাস্তবায়িত হয়নি। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ বা জিএটিটি, সংক্ষেপে একে গ্যাট বলা হয়। 1947 সালে জিএটিটি শুরু হয়েছিল একগুচ্ছ নিয়ম তৈরির মাধ্যমে, যেন স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলির অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এই চুক্তির মাধ্যমে জিএটিটি এর সদস্যদের উপর শুল্ক আরোপের সময় ছাড় দেওয়া হয়। এই চুক্তিতে মোস্ট ফেভারড নেশন বা সর্বাধিক পছন্দসই জাতি নামক একটি ধারা রয়েছে। এই ধারার মাধ্যমে প্রতিটি সদস্য দেশকে আমদানি ও রফতানির ক্ষেত্রে অন্য
যে কোনো দেশের সাথে সাদৃশ্যপূর্ণ ও একই আচরণের জন্য অনুরোধ করা হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO, ইংরেজিতে একে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO 1995 সালে প্রতিষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের চুক্তি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। 2002 সালে দোহা রাউন্ড বাস্তবায়নের মাধ্যমে এর প্রথম পর্যায় শেষ হয়েছিল। এর উদ্দেশ্য ছিল দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করার মাধ্যমে উদারীকরণ নীতি প্রতিষ্ঠিত করা। আন্তর্জাতিক নীতিতে পরিবর্তন। আন্তর্জাতিক বাণিজ্যে সময়ের সাথে সাথে 3টি বড় পরিবর্তন ঘটেছে। এর মধ্যে রয়েছে দেশীয় নীতির প্রভাব হ্রাস, প্রচলিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির প্রভাব হ্রাস এবং স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি। এরপর আমরা এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। দেশীয় নীতির প্রভাব হ্রাস। মুদ্রা প্রবাহের হিসাব অনুযায়ী 1980 সালে গড়ে দৈনিক বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন থেকে বেড়ে 2001 সালে $1.2 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র 21 বছরের মধ্যে মুদ্রা প্রবাহ প্রায় 1200 গুণ বৃদ্ধি পেয়েছে। মুদ্রা প্রবাহ বাণিজ্য থেকে স্বতন্ত্র বিনিময় হারের মান নির্ধারণ করেছে, যা ব্যবসায়ের স্তর নির্ধারণে ভূমিকা রাখে। বৈশ্বিক এবং দেশীয় আর্থিক প্রবাহের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে বিভিন্ন দেশের সরকারসমূহের প্রভাব মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। সরকারগুলো এই প্রভাব পুনরুদ্ধার করতে কিছু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করছে। অনেক দেশের সরকার বাড়তি শুল্ক ধার্য করছে এবং আমদানি নিয়ন্ত্রণ করতে কোটা নির্দিষ্ট করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের প্রভাব হ্রাস। আন্তর্জাতিক বাজারে নতুন প্রবেশকারী এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা মুখোমুখি হওয়ার ফলে দেশগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। ফলে দেশসমূহ যে কোনো উপায়ে টিকে থাকার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক রীতিনীতি অমান্য করছে। ফলে নতুন অর্থনৈতিক পরিবেশ WTOর মতো প্রতিষ্ঠানকে দুর্বল করে তুলছে। দরিদ্র দেশগুলির চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নিকট পর্যাপ্ত অর্থ না থাকায় IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার ভূমিকা পালন করতে পারছে না। বিশ্বব্যাংক উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক লক্ষ্য ও উদীয়মান বাজার অর্থনীতিতে ব্যর্থ হয়েছে। কেউ কেউ দাবি করেন যে বিশ্বব্যাংক এর নীতিগুলোর মাধ্যমে দরিদ্রতা হ্রাসের পরিবর্তে দরিদ্রতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি। অতীতে ধারণা করা হয়েছিল যে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যেকার ব্যবধান ধীরে ধীরে ঘুচে যাবে। যদিও বেশ কয়েকটি স্বল্পোন্নত দেশ নতুন শিল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ইত্যাদি। তারপরও অনেক দেশ চরম অর্থনৈতিক বৈষম্যের মুখোমুখি হচ্ছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। গবেষণায় দেখা গেছে উন্নত দেশগুলো পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী, কিন্তু পরিবেশ দূষণের যে মারাত্মক প্রভাব তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমূহ। এর ফলে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে উন্নত দেশগুলো সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। আমদানিতে বিধিনিষেধ।
মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ অ্যান্টি ডাম্পিং আইন পাশ করেছে, যা বিদেশে বিভিন্ন পণ্য দেশীয় উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বিক্রিতে প্রতিষ্ঠানসমূহকে নিরুৎসাহিত করে। এতে করে স্বল্পোন্নত দেশের প্রতিষ্ঠানসমূহ প্রতিযোগিতায় টিকে থাকতে বাড়তি সুবিধা পায়। আমদানিকার্য নন টেরিফ বাধা, যেমন দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহিতকরণ সংক্রান্ত প্রচারণা দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এই বাধাগুলি অপসারণ করা খুবই কঠিন। এছাড়া নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে বিদেশি পণ্যের প্রবেশে কড়াকড়ি আরোপ করে আমদানি হ্রাস করা হয়। আমদানি সীমাবদ্ধতার প্রভাব। আমদানি নিয়ন্ত্রণ এমনভাবে হতে পারে যে সরবরাহের সর্বাধিক দক্ষ উৎসগুলি উপলভ্য নয়। ফলস্বরূপ দ্বিতীয় সেরা পণ্য বা সীমাবদ্ধ সরবরাহের জন্য উচ্চতর ব্যয় হবে। আমদানি নিয়ন্ত্রণের ফলে আমদানিতে পতন ঘটতে পারে। এতে করে যোগান হ্রাস পায় ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। অদক্ষতার কারণে আমদানি নিয়ন্ত্রণ প্রযুক্তিগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। রফতানিতে প্রতিবন্ধকতা। সীমিত যোগানের সমস্যা মোকাবেলা করা, জাতীয় সুরক্ষা নিশ্চিত করা, পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করা এবং মূলধন ধরে রাখার আকাঙ্ক্ষার কারণে রাষ্ট্রসমূহ রফতানি নিয়ন্ত্রণ করে। জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে অস্ত্র এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্য রফতানির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। যদিও রফতানির প্রতিবন্ধকতা আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, তবে এটি কোনো দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহের প্রতি আন্তর্জাতিক পরিমণ্ডলে অবিশ্বাস ও অনাস্থা তৈরি করে। এতে করে সরবরাহ আদেশ বাতিল করে নতুন সরবরাহকারীদের প্রতি ক্রেতারা আকৃষ্ট হতে পারে। রফতানি প্রসার। রপ্তানি প্রসার কার্যক্রমসমূহ ব্যবসায় প্রতিষ্ঠানগুলিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে, অবস্থান ধরে রাখতে এবং অন্যান্য দেশগুলির অনুরূপ প্রচেষ্টার সাথে খাপ খাইয়ে চলতে বা প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য প্রণয়ন করা হয়। রফতানি প্রসার পদ্ধতির মধ্যে রয়েছে জ্ঞান স্থানান্তর বা নলেজ ট্রান্সফার, রফতানি কার্যক্রমের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভর্তুকি, রফতানিকারীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা, রফতানিকারকদের অর্থায়ন এবং ঋণ সুবিধা নিশ্চিত করা, বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য সুবিধাজনকভাবে আয়কর আইন পরিবর্তন করা। রফতানি প্রসার। যে দেশগুলি বাণিজ্য উদ্বৃত্তের ভারসাম্য বজায় রাখে তারা আমদানি প্রসারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যেমন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো আমদানি প্রসারের কাজটি করে থাকে। আমাদের দেশে এই ধরনের কাজ করে থাকে বেবজা। সরাসরি বিদেশি বিনিয়োগের প্রভাব। সরাসরি বিদেশি বিনিয়োগের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগকে ইংরেজিতে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সংক্ষেপে একে এফডিআই বলা হয়। সরাসরি বিদেশি বিনিয়োগের ইতিবাচক প্রভাবগুলোর মধ্যে রয়েছে মূলধন সংক্রান্ত তথ্য সরবরাহ করা, প্রযুক্তি এবং পরিচালনা দক্ষতা স্থানান্তর করা, আঞ্চলিক এবং বিভাগীয় উন্নয়ন সাধন করা, অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং উদ্যোক্তার উন্নয়ন করা, বাণিজ্য ভারসাম্যের উপর অনুকূল প্রভাব সৃষ্টি করা এবং একটি দেশের কর্মসংস্থান বৃদ্ধি করা। এর নেতিবাচক প্রভাবগুলোর মধ্যে রয়েছে শিল্প আধিপত্য, প্রযুক্তিগত পরনির্ভরশীলতা, দেশীয় বা আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা ব্যাহত হওয়া, দেশীয় সংস্কৃতির পরিবর্তন এবং
বহুজাতিক কর্পোরেশনের স্থানীয় সরকারের কাজে হস্তক্ষেপ। বিনিয়োগের উপর বিধিনিষেধ। প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভের অভাব প্রযুক্ত অনেক দেশ মূলধন অন্য দেশে বিনিয়োগে সীমাবদ্ধতা আরোপ করে, কারণ মূলধন স্থানান্তরের ফলে তহবিল স্বল্পতা দেখা দিতে পারে। সরকার একবার তহবিল বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করলে বেসরকারি বিনিয়োগকারীদের বিদেশে মূলধন স্থানান্তর করার আকাঙ্ক্ষা বাড়ে। এতে করে বাইরের বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সমস্যা তৈরি হয়। বিনিয়োগ প্রসার। বিনিয়োগ প্রসারের জন্য সরকার 3 ধরনের প্রণোদনা প্রদান করে। এর মধ্যে রয়েছে রাজস্ব প্রণোদনা, আর্থিক প্রণোদনা ও অনার্থিক প্রণোদনা। রাজস্ব প্রণোদনা হলো বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট কর পদক্ষেপ। একটি দেশের সরকার কর, খাজনা বা শুল্কের মাধ্যমে রাজস্ব আদায় করে। যখন এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার কিছু ছাড় দেয়, তখন তা হয় রাজস্ব প্রণোদনা। রাজস্ব প্রণোদনার মধ্যে রয়েছে বিশেষ অবচয় ভাতা, করের রেয়াত বা ছাড়, মূলধন ব্যয়ের জন্য বিশেষ ছাড়, কর অবকাশ এবং করের বোঝা হ্রাস। আর্থিক প্রণোদনা হলো জমি বা ভবন, ঋণ এবং ঋণের গ্যারান্টি সরবরাহ এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ তহবিল সরবরাহ করা। আর্থিক প্রণোদনার ক্ষেত্রে অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এমন প্রণোদনা প্রদান করা হয়। অনার্থিক প্রণোদনা হলো গ্যারান্টিযুক্ত সরকারি ক্রয়, প্রতিযোগিতা থেকে বিশেষ সুরক্ষা এবং অবকাঠামোগত বিনিয়োগ সুবিধা। অনার্থিক প্রণোদনার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান কৌশলগত সুবিধা পেয়ে থাকে। এবার আমরা আলোচনা করব বহুজাতিক কর্পোরেশন এবং স্বাগতিক দেশের দর কষাকষি করার ক্ষমতা এই বিষয়টি নিয়ে। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি দেশ বহুজাতিক কর্পোরেশনের সঙ্গে নীতি সরবরাহ, বিনিয়োগের জন্য প্রণোদনা, অবিরত অগ্রাধিকার, বৈষম্যমূলক অগ্রাধিকার, সম্পর্কের সমাপ্তিকরণ বা বিভক্তকরণ এই বিষয়গুলো নিয়ে দর কষাকষি করতে পারে। দর কষাকষি সাধারণত বহুজাতিক কর্পোরেশন এবং একটি দেশের সরকারের মধ্যে বা সরকারের প্রতিনিধিত্বকারী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই দর কষাকষির ক্ষমতা নিম্নগামী হয় বা হ্রাস পেতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ একটি বহুজাতিক কর্পোরেশন প্রথমেই বিনিয়োগের নীতি নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি করে থাকে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের দর কষাকষি করার ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ উচ্চ পর্যায়ের দর কষাকষি করা সম্ভব হয়। এরপর নীতি সংক্রান্ত দর কষাকষি শেষ হবার পর বহুজাতিক কর্পোরেশন বিনিয়োগের জন্য প্রণোদনা চেয়ে দর কষাকষি করে। এক্ষেত্রে পূর্বের চেয়ে দর কষাকষি করার ক্ষমতা হ্রাস পায়। তারপর অবিরত অগ্রাধিকার চেয়ে একটি কর্পোরেশন দর কষাকষি করতে পারে। তবে এক্ষেত্রে দর কষাকষি করার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে
আরও কমতে থাকে। এরও পরবর্তী পর্যায়ে কর্পোরেশনগুলো বৈষম্যমূলক অগ্রাধিকার চেয়ে সরকারের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে দর কষাকষির চেষ্টা করতে পারে। এক্ষেত্রে কর্পোরেশনসমূহের দর কষাকষির ক্ষমতা আরও কমে যায় এবং সর্বশেষে সম্পর্কের সমাপ্তি বা বিভক্তিকরণের সময় বহুজাতিক কর্পোরেশনসমূহের দর কষাকষির ক্ষমতা একেবারেই হ্রাস পায়। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিক্রিয়াশীল বা অন্তর্বর্তীকালীন নীতির চেয়ে ইতিবাচক বাণিজ্য নীতির প্রতি অধিক গুরুত্ব দেয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথাই হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত নীতিসমূহ এবং পররাষ্ট্রনীতি একই সূত্রে গাঁথা। ভবিষ্যতে বাংলাদেশ সুরক্ষাবাদী আন্তর্জাতিক বাণিজ্য নীতি কার্যকর করতে পারে, তবে এক্ষেত্রে কোনো ধরনের স্থায়ী আইন তৈরি করা অনুচিত। এছাড়াও সরকার বিনিয়োগ বোর্ড বা ইপিজেড কর্তৃপক্ষকে চুক্তি ও সমঝোতা স্মারক গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার দিতে পারে। এতে করে ভবিষ্যতে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে। বাণিজ্য ও বিনিয়োগ নীতি সম্পর্কিত আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। এ সংক্রান্ত আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই যে সকল দেশ প্রত্যাশা করে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা অব্যাহত থাকবে, অর্থাৎ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন দেশসমূহের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে কোনো দেশের উপর অবরোধ আরোপ অনুচিত। এটি করার ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক পদ্ধতি যে কোনো একটি গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে একপাক্ষিক নীতিও রয়েছে, তবে একপাক্ষিক নীতি শুধুমাত্র একটি দেশের আভ্যন্তরীণ বিষয়। দ্বিপাক্ষিক আলোচনা মূলত দুটি দেশের মধ্যে পরিচালিত হয় এবং বহু দেশের মধ্যে বহুপাক্ষিক আলোচনা হয়ে থাকে। আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিনিয়োগ নীতি সম্পর্কিত বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে, এই বিষয়গুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। গ্যাটের ফলে কি কি প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? জিএসপি সুবিধা প্রত্যাহার করলে বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে? এবং সর্বশেষে বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা পর্যালোচনা করো। আশা করি এই বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করলে এই অংশ থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। আজকের এই পাঠ সুন্দরভাবে শ্রবণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্নগুলো করতে পারো।